হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রথম এক্সাম শেষে এখন দ্বিতীয় এক্সামটা দিয়ে ফেলেছো আশা করি। আশা করি এই এক্সামটা তোমাদের ভালো হয়েছে প্রথম এক্সামের মতোই। প্রথম এক্সামেও তোমরা হচ্ছে বেশ ভালো ফলাফল করেছো। এটা খুব একটা আনন্দের বিষয় এবং এটা খুব ভালো একটা বিষয়। আশা করব যে এই এক্সামেও তোমরা একইভাবে তোমাদের ওই ভালো ফলাফলের ধারাবাহিকতাটা বজায় রাখবে। তো সেকেন্ড যে এক্সামটা, এটা ছিল তোমাদের চ্যাপ্টার 11 এর উপর। এটার বেশ কিছু ব্যাপার, যেমন হচ্ছে এমসিকিউ সলভিং এর মোটামুটি আমরা এর আগে বেশ কিছু করে এসেছি। তো তারই ধারাবাহিকতায় তোমাদের এই এমসিকিউ সলভের যে ক্লাসটা, এটা আমি তোমাদেরকে আজকে নিয়ে দিচ্ছি। দেখো, আমরা প্রথম যে কোশ্চেনটা সেটাতে একটু যাই। এই প্রথম কোশ্চেনটা খুব ইজি ছিল তোমাদের জন্য। এখানে দেখো কি বলা হয়েছে যে কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এটা খুব সিম্পল একটা অ্যান্সার। এটা তোমরা জানো যে বদ্ধ শিকল যদি হয় তাহলে সেই যৌগটা হয় হচ্ছে চাক্রিক বা হচ্ছে সাইক্লিক। সো দেখো, কোনো একটা যৌগ যদি চাক্রিক বা সাইক্লিক হয় তাহলে সেইটার দেখো চাক্রিক যৌগ বদ্ধ বা চাক্রিকের কথা যদি আমরা বলি, বদ্ধ বা হচ্ছে চাক্রিক, এইটা যদি হয় তাহলে সেটা নামের শুরুতে এই সাইক্লো শব্দটা থাকে, এটা তোমরা জানো, তাই তো? সাইক্লো শব্দটা থাকে। সো দেখো, এখানে এই ৪ নম্বর অপশনটা কিন্তু সাইক্লো নাই। তাইলে আমরা এটা শুরুতে বাদ দিয়ে দিতে পারি। তো এখন সাইক্লো বা উপরের ৩ টাতে আছে। কথা হচ্ছে যে অসম্পৃক্ত কারা, কারা? এটা তোমরা জানো যে অসম্পৃক্ত হচ্ছে যেই সকল হাইড্রোকার্বন দ্বিবন্ধন, কার্বন-কার্বন দ্বিবন্ধন অর্থাৎ অ্যালকিন এবং কার্বন-কার্বন ত্রিবন্ধন অর্থাৎ হচ্ছে অ্যালকাইন, যে সমস্ত হাইড্রোকার্বনগুলো সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হয়। তাহলে সাইক্লো থাকবে প্লাস হচ্ছে অ্যালকিন থাকবে, অ্যালকাইন থাকবে। এবং তোমরা এই জিনিসটাও জানো, যারা হচ্ছে অ্যালকিন তাদের নামের শেষে এভাবে ইন থাকে এবং অ্যালকাইন হলে নামের শেষে এইভাবে আইন থাকে। সো আমরা যদি কারেক্ট অ্যান্সারটা দেখতে যাই তাহলে দেখো সাইক্লো, এটার মধ্যে দেখো প্রথমে এই এন, এই প্রোপেনে এন আছে, বিউটেনেও এন আছে, কিন্তু গ নাম্বারে দেখো ইন আছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এই যে এইটা সাইক্লোপ্রোপেন। তাহলে এটাও বাদ, এটাও বাদ। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে? সো গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আমরা নেক্সটে যাই। দেখো, নেক্সট বলা হলো কি নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? দেখো, অ্যারোমেটিক যৌগ যেগুলো, প্রথম কথা আমি একটু বলি যে অ্যারোমেটিক যৌগ হইতে হলে আমাদের কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের ফিল আপ করতে হয়। যেমন হচ্ছে আমাদের সংকেত জানতে হয়। তো আমরা অত ডিটেইলস নিয়মে তো যাবো না। এমসিকিউতে এত ডিটেইলস নিয়মে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের কয়েকটা, তোমাদের একটা আমি হচ্ছে গিয়ে হিন্টস দিয়েছিলাম যে তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য কয়েকটা যৌগ একটু ভালো করে মনে রাখলেই হয়। যেমন হচ্ছে দেখো কি, কি অ্যারোমেটিক যৌগের মধ্যে তোমরা মনে রাখবা সহজে মনে রাখার জন্য, সেটা হচ্ছে বেনজিন, তারপর হচ্ছে ন্যাপথালিন, কখনো, কখনো কিছু, কিছু কোশ্চেনে ফেনলের কথাও বলা আছে। ন্যাপথালিন, ওকে? অথবা ধরো ফেনলের কথা বলা আছে, ফেনল। তো আমি একটু বলে দিচ্ছি যে তোমরা কোন, কোন সংকেত দেখলে বুঝবে যে কোনটা কি। যেমন হচ্ছে বেনজিনের কথা যদি বলি, বেনজিন হচ্ছে C6H6, ন্যাপথালিন এইটা হচ্ছে C10H8 এবং ফেনল হচ্ছে C6H5OH। এই কটা সংখ্যা যদি তোমরা মনে রাখো, তোমরা দেখবে যে ঘুরে ফিরে এরাই হচ্ছে গিয়ে কি, এরাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এই ৩টা মনে রাখার জন্য। তাহলে তোমাদের অপশন একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা। অপশনে হচ্ছে এই যে দেখো C10H8, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ন্যাপথালিন, তাই তো? তাহলে এটাই হলো গিয়ে আমাদের অ্যারোমেটিক যৌগ। একদম ইজিলি আমরা মনে রাখতে পারি। বাদ বাকিগুলা দেখো, এগুলো একটা অ্যারোমেটিক হবে না, স্বাভাবিক। উপরেরটা বোঝা যাচ্ছে C3H8, এটা প্রোপেন। তারপরেরটা হচ্ছে ইথেন। তো এইভাবে এগুলো আসলে অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়ে না। আর নিচেরটা হচ্ছে ইথানল। তারপর আসো, এইখানে যেমন বলা হয়েছে কি দেখো, একটা বিক্রিয়া দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই বিক্রিয়াটা হচ্ছে মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা তোমরা জানো যে এই বিক্রিয়াটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই তো? এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটায় খেয়াল করে দেখো, এইখানে আমাদের একটা তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম অ্যালকানয়েড দেওয়া আছে। তোমরা এই জিনিসটা জানো যে এইখানে দেখো এই যে RCOOH, এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। সো কার্বক্সিলিক অ্যাসিডের এই এইচটাকে যদি রিপ্লেস করে একটা ধাতু বসে যায়, তখন সেটা হয়ে যায় লবণ, তাই তো? তাহলে সেটা হয়ে যায় কার্বক্সিলেট লবণ। তাহলে এইটা হচ্ছে একটা সোডিয়াম কার্বক্সিলেট, বা এটার নাম যদি আমরা করি তখন সেটাকে অ্যালকানয়েড বলা যায়। তো এখন দেখো, এই যে এখানে এই আমাদের এই যে সোডিয়াম কার্বক্সিলেট, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া যেটা করে সেটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। এবং তোমরা এই জিনিসটা জানো যে ডিকার্বক্সিলেশনে কি হয়? একটা জিনিসই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটা কার্বন সংখ্যা হ্রাস পায়। একটি কার্বন কি পায় বলো তো? একটি কার্বন হ্রাস পায়। তাহলে একটা কার্বন যদি হ্রাস পায় তাহলে তুমি একটু দেখো এইখানে তোমার যে ফলাফল স্বরূপ
কয়টা কার্বন আছে? ফলাফলস্বরূপ এখানে দেখো 4 টা কার্বন আছে। তার মানে হচ্ছে প্রধান যে যৌগটা ছিল সেখানে 1 টা কার্বন বেশি ছিল। দেখো, আমি আবারও বলছি ডিকার্বক্সিলেশনে 1 টা কার্বন হ্রাস পায়। তার 1 টা কার্বন হ্রাস পেয়ে যদি 4 টা কার্বন হয়, তার মানে এটার যে বিক্রিয়কের কার্বন সংখ্যা ছিল হচ্ছে একটা বেশি, 5 টা কার্বন। তাহলে এই জায়গায় এই যৌগটা হচ্ছে গিয়ে আমাদের 5 কার্বন বিশিষ্ট। এই যৌগটা 5 কার্বন বিশিষ্ট। তাই তো? ওকে। তাহলে 5 কার্বন বিশিষ্ট যেহেতু হলো, সো এইখান থেকে আসো আমরা একটা জিনিস দেখি। তাহলে এখানে আমাদের এই লবণটা কি হবে? আমাদের এই লবণটা হবে হচ্ছে সোডিয়াম পেন্টানয়েড। দেখো নামগুলোর মধ্যে সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম বিউটানয়েড, পেন্টানয়েড, হেক্সানয়েড। তোমরা এই জিনিসটা জানো। প্রোপ থাকলে 3 হয়, বিউট থাকলে 4, কার্বন সংখ্যা 4 হলে বিউট হয়, কার্বন সংখ্যা 5 হলে পেন্ট হয়, কার্বন সংখ্যা 6 হলে হেক্স হয়। তাহলে আমাদের এখানে 5 টা কার্বন, সো এইটা হবে হচ্ছে সোডিয়াম পেন্টানয়েড। আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে বলো তো? সোডিয়াম পেন্টানয়েড। ঠিক আছে? ভেরি সিম্পল। তাছাড়াও তোমরা এখান থেকেও এই ইনফরমেশনটা থেকেও চলো দেখতে পারো, ইনফরমেশনটা দিয়েও জাজ করা যায়। অনেকভাবেই জাজ করা যায়। দেখো এইখানে এইটার মধ্যে বলে দিছি কি যে n হচ্ছে 4। আর এর এখানে তাহলে আর এর এখানে যদি 1 টা কার্বন থাকে, 4 টা কার্বন থাকে, তাহলে 4 আর এই যে 1 কত হলো? 5। এইভাবেও তুমি মিলায় নিতে পারো। এই কোশ্চেনটা একদম ওপেন করে দিছে আরকি। এই নিচের তথ্যটা না দিলেও, এটা যদি নাও দিত, তাও কোশ্চেনটা যথেষ্ট ছিল। মানে আমরা এই ইনফরমেশনটা জানি। তাই না? বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে দেখো এর পরের অংশে যাই। বলা হলো কোনটি অধিক সক্রিয়? দেখো এই ধরনের কোশ্চেন যখনই করে মাথায় রাখবা অধিক সক্রিয়, এটা আসলে অ্যান্সারটা আসবে হচ্ছে অ্যালকিন। অ্যালকিন অলওয়েজ অধিক সক্রিয় হয়। অ্যালকেন থেকে তো সক্রিয় হয়ই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখবা যে কোশ্চেনে তোমাকে অপশন দেওয়া থাকবে হচ্ছে অ্যালকিন কোনটা সেটা তোমাকে দেখতে হবে। তাহলে দেখো আমরা দেখি এইখানে, এইখানে দেখো তোমরা জানো যে অ্যালকিনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে CnH টয়েজেন, H টয়েজেন। তাহলে একটু দেখো এখানে CnH টয়েজেন প্লাস 2 আছে, সেটা বাদ, এটা নেওয়া যাবে না। 4 দুগুণা 8 আর 2 10, এটা নেওয়া যাবে না। তারপরে দেখো অ্যালকিন আছে এখানে, এইটা কিন্তু আসলে CnH টয়েজেন, দেখো 3 দুগুণা 6, সো এটা আমাদের অ্যান্সার। বাদ বাকিগুলোও বাদ পড়ে যাচ্ছে, এমনিতেও বাদ পড়ে যাচ্ছে, ওর মতো বাদ পড়ে যাচ্ছে। বাকিগুলো দেখলেই বুঝবা যে তোমার ওটা অ্যালকেন দেওয়া আছে। এইভাবে আমরা খুব সহজে অ্যান্সারটা বের করে ফেলতে পারি। ওকে? সো অধিক সক্রিয় বললে দেখবা যে অ্যালকিন কোনটা। সিম্পল। তারপরের অংশে যাই দেখো। বলা হয়েছে, আচ্ছা এই কোশ্চেনটা এইখানে যেটা টাইপ হয়েছে এটা তোমাদের যে প্রধান কোশ্চেন ছিল, আমি একটু দেখিয়ে দেই। তোমাদের যে মূল কোশ্চেনটা ছিল, এই মূল কোশ্চেনটায় এইটা ছিল হচ্ছে ইথানল। তো আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে লিখে দিচ্ছি মূল কোশ্চেনটা এটা ছিল ইথানল। ঠিক আছে? ওকে। সো ইথাইল ক্লোরাইড থেকে ইথানল উৎপাদনে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা তোমরা জানো, এটা খুব সিম্পল একটা রিঅ্যাকশন ছিল। ধরো ইথাইল ক্লোরাইড এটা হচ্ছে আমাদের কোনটা? এই যে এটা। CH3 CH2 Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটার সাথে যদি হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এই অ্যাকুয়াস শব্দটা দিয়েই কিন্তু বোঝানো হয় জলীয়। দেখো এই যে AQ অ্যাকুয়াস, এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হয় হচ্ছে দ্রবণটা হচ্ছে জলীয় দ্রবণ। তাই তো? তাহলে এখন আসো, এইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমাদের এখান থেকে এই OH টা, এই যে এই OH টা, এটা রিপ্লেস করে ক্লোরিনটাকে সরিয়ে দিয়ে রিপ্লেস করে এখানে বসে যায়। তাহলে আমরা পেয়ে যাই কি? CH3 CH2OH, এবং বাদবাকি আমাদের থাকে সোডিয়াম ক্লোরাইড, সেটা নিয়ে আমি আর না বললাম। তো এখন কথা হচ্ছে আমাদের ইথানল চাই, তাই তো? তাহলে এই হয়ে গেল আমাদের ইথানল। আমরা এই কাঙ্ক্ষিত ইথানল কিন্তু পেয়েই গেলাম। তাহলে আমরা আসলে কি ব্যবহার করেছিলাম বলো তো? আমরা আসলে ব্যবহার করেছিলাম এই যে এইটা। সোডিয়াম হাইড্রোক্সাইডের দেখো জলীয় দ্রবণ ব্যবহার করেছিলাম। জলীয়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই যে এটা। জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? ক্লিয়ার? ভেরি সিম্পল। সো এবার আমরা নেক্সটে যাই। অ্যালকিনের সাথে পানি বাষ্পের বিক্রিয়া কি উৎপন্ন হয়? এইটা খুব সেনসিটিভ একটা কোয়েশ্চেন, বাট এটা ইজি আছে। তোমরা যারা তোমরা বুঝে গেছো যে পানি বাষ্প বলতে এখানে আসলে ওয়াটার ভ্যাপরের কথা বুঝাইছে, হ্যাঁ? ওয়াটার ভ্যাপর। মানে অনেক উচ্চ তাপমাত্রায় আমরা যে পানিটা পাই সেটাকে বলা হয় কি? পানি বাষ্প। উচ্চ তাপমাত্রায় যে পানিটা পাই সেটাকেই পানি বাষ্প বলা হয়। সো এখন অ্যালকিন বলতে আমরা যেকোনো একটা অ্যালকিন যদি নেই, আমরা ফর এক্সাম্পল আমরা ইথিন নিলাম। আসো ইথিন যদি আমরা নেই, এটা হচ্ছে আমাদের অ্যালকিন। সো এই যে ইথিন, এটাকে আমরা বলতে পারতেছি কি? এটা আমাদের অ্যালকিন। এইটাকে আমরা পানি বাষ্পের সাথে বিক্রিয়া করব।
অর্থাৎ পানি বাষ্প বলতে আমাদের এখানে উচ্চ তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করতে হবে। তো সেটা আমরা কি করতে পারি দেখো, এই যে পানির সাথে বিক্রিয়া করলাম আমাদের উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে। এখানে কিন্তু উচ্চ চাপটাও আমাদের প্রয়োজন, উচ্চ চাপ। এবং এই ক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করি, H3PO4 ফসফরিক অ্যাসিড, এটা আমরা ব্যবহার করি আমাদের প্রভাবক হিসাবে। যখন আমরা ব্যবহার করব তোমরা জানো যে এখানে আসলে কি ঘটনাটা ঘটে। এই জায়গাটায় আসলে যেটা হয় যে একটা পাই বন্ধন ভেঙে যায়। ভেঙে গিয়ে এখানে হচ্ছে H, পানিকে আমরা এভাবে আলাদা করতে পারি H আর OH এভাবে। তাহলে একটা H চলে যাবে হচ্ছে একটা C এর কাছে, আর আরেকটা OH এটা চলে যাবে হচ্ছে আরেকটা C এর কাছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা CH3, CH2, তারপর হচ্ছে OH। একটু মুছে দিচ্ছি। CH2OH, এই তো এই সিম্পল একটা ঘটনা ঘটবে। এটা ঘটলে তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি? আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে অ্যালকোহল। এই যে এটা আমাদের অ্যালকোহল। তোমরা জানো যে এটা হচ্ছে কি? অ্যালকোহল। যেহেতু এখানে OH আছে তাই এটা কি? তাই এটা অ্যালকোহল। তাই না? এই তো ইজি জিনিস, ভেরি ইজি। এটা একদম সহজ। এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করার কিছু নাই। তারপর দেখো বলা হয়েছে নিচের কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? আচ্ছা, ব্রোমোপ্রোপেন তো বুঝতে পারছো আসলে প্রোপেনের সাথে একটা কি থাকবে? ব্রোমিন থাকবে, তাই তো? তাহলে এখন আমাদের অ্যালকেনের সংকেতটা আসলে কি? দেখো, অ্যালকেন, প্রোপেন বলার অর্থটা কি? যে প্রোপেনের এন, এটা দিয়ে তুমি বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে একটা অ্যালকেন থাকতেছে, তাই তো? অ্যালকেন। আর এই অ্যালকেনটাকে সাবস্টিটিউট করে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ব্রোমিন বসে গেছে। ব্রোমো দেখে আমরা বুঝতে পারি ব্রোমিন বসে গেছে। তাহলে অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা কি ছিল বলো তো? সেটা ছিল হচ্ছে CnH টুয়াইস n প্লাস 2। দ্যাট মিনস আমি যদি প্রোপেনের কথা বলি তার মানে কার্বন সংখ্যা হচ্ছে 3। তাহলে এই জায়গায় আমাদের ব্রোমোপ্রোপেনের জন্য আমরা পাবো C3, H 3 দুগুণা 6 আর 2 এ কত? 8, 8, 3 আর 6 হচ্ছে 8। তাহলে এখন দেখো, এখন ঘটনা হচ্ছে যে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ব্রোমিন যদি বসে যায়, তাহলে এই জায়গায় অবশ্যই একটা হাইড্রোজেনের সংখ্যা কমে যাবে। তাহলে হাইড্রোজেনের সংখ্যা কমে একটা কমে গিয়ে কত হবে? 7, আর সেটার পাশে একটা ব্রোমিন বসে যাবে। তাহলে আমাদের সংকেতটা হচ্ছে কি? C3H7Br। তাহলে একদম খুব সহজ, এই যে C3H7Br, তাই তো? পারা যাবে, একদম সহজ। নেক্সটে যাই। ওলেফিন কোন ধরনের শব্দ? এই জিনিসটা তোমাদের বইতে দেওয়া আছে। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। তোমরা জানো যে অ্যালকিনদেরকে কি বলা হয়? যারা অ্যালকিন তাকে সেগুলোকে বলা হয় ওলেফিন। এটা নিয়ে আমরা ডিটেইলস ডিসকাশন আমরা দেখেছি। তাহলে এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। সো আমরা নেক্সটে যাই। দেখো, ডেরলিনের মনোমার কোনটি? ডেরলিনের মনোমার তোমরা জানো যে বিভিন্নভাবে ডেরলিন হচ্ছে একটা পলিমার। এটাকে উচ্চ তাপমাত্রা ও চাপে কোন মনোমারটা ব্যবহার করা হয়? এটার মনোমারটা হচ্ছে গিয়ে আমাদের ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড বা হচ্ছে কি? বা হচ্ছে মিথানল। সো ফর্মালডিহাইড কোনটা তোমরা জানো যে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যেটা, সেটাই হচ্ছে ফর্মালডিহাইড। তাই আমাদের সংকেতটা কি হবে? HCHO, ফর্মালডিহাইড। নেক্সটে যদি আমরা যাই, দেখো বলা হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের ক্ষেত্রে কোনটি সঠিক? দ্রবণটি এর বর্ণ গোলাপি, হ্যাঁ এটা সঠিক। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ গোলাপি, এটা সঠিক। অসম্পৃক্ত, অবশ্যই অসম্পৃক্ত হাইড্রোকার্বন টেস্ট করার জন্যই তো, এটা তো তোমরা জানো যে বেয়ার পরীক্ষা ব্যবহার করা হয়, তাই না? তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কোথায় ব্যবহার করা হয়? বেয়ার পরীক্ষায়। এবং এই টেস্টটা কিসের জন্য করা হয়? টেস্টটা অসম্পৃক্ততার পরীক্ষার জন্য করা হয়। তাহলে অবশ্যই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করবে, কিন্তু নিচে যে 3 নাম্বার অপশনটা দেওয়া আছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটার সাথে বিক্রিয়াটা করবে না। সো তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1 এবং হচ্ছে 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ওকে? তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনটা দেখি। বলা হচ্ছে ইথানলের কত ভাগকে আসলে আমরা রেকটিফাইড স্পিরিট বলি? তোমরা জানো রেকটিফাইড স্পিরিট এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আমাদের এখানে কি থাকবে রেকটিফাইড স্পিরিটটা? এটার মধ্যে হচ্ছে ইথানল থাকে 96%। তাহলে আমি যদি একটু বলি, ইথানল এটা থাকে হচ্ছে কত? 96%। আর বাকি 4% থাকে হচ্ছে পানি। বাকি 4% কি থাকে? পানি। তাহলে ইথানলের 96%, এই যে দেখো 96 বা 96, এই পার্সেন্ট জলীয় দ্রবণটাকে আমরা কি বলছি? রেকটিফাইড স্পিরিট। তাহলে আসো নেক্সটে যাই। আচ্ছা, বলা হলো স্টার্চ থেকে গাজন প্রক্রিয়া কোনটি প্রস্তুত করা হয়? এটা খুব সিম্পল একটা জিনিস, তোমাদের বইয়ে জানো যে এই গাজন প্রক্রিয়া আমরা আসলে যেটা উৎপন্ন করি সেটা হচ্ছে অ্যালকোহল। স্টার্চ থেকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া বলা হয় এটাকে।
এই প্রসেসে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারি এবং তোমরা জানো যে অ্যালকোহলের সাধারণ সংকেতটা আসলে কি? সেটা হচ্ছে CnH2n+1 এবং হচ্ছে OH। তাহলে আমাদের অ্যান্সারটা আসলে এই সাধারণ সংকেতের মধ্যেই আছে। এই যে দেখো খ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার CnH2n+1 OH। তারপরে হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে দেখো। বিক্রিয়াটায় এখানে যে যৌগটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড CaC2। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড CaC2 এবং হচ্ছে পানি। X যেই কথাটা এখানে বলা হয়েছে কি এইটা পানির সাথে বিক্রিয়া করে X যৌগটা উৎপন্ন করে। এটা জিজ্ঞেস করেছে এই যে X যৌগটা কি? তোমরা জানো যে এই বিক্রিয়াটা আসলে কি ঘটে? আমরা ক্যালসিয়াম কার্বাইড এই বিক্রিয়াটা হচ্ছে খুব সুন্দর করে দেখায় দেওয়া যায়। আমরা জানি খুব ভালো করে। এই ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে পানি যখন বিক্রিয়া করে তখন আমরা জানি যে এখান থেকে ইথাইন প্রস্তুতি হয়। আর হচ্ছে সেখান থেকে বের হয়ে যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা আমি বেশ কয়েকবার ভেঙে, ভেঙে দেখিয়ে দিয়েছি। বিভিন্ন ক্লাস যদি তোমরা করে থাকো তোমরা দেখবা। তো আমি এখানেও একটু ভেঙে দেখায় দিচ্ছি। ক্যালসিয়াম কার্বাইডটা আসলে দেখতে কিছুটা এইরকম হয়। ৩ কার্বন বিশিষ্ট। সো এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমরা এর সাথে পানির বিক্রিয়া দেই এবং তোমরা জানো যে পানিতে হচ্ছে ভাঙলে আমরা H আর OH পাই। ওকে? সো বেসিক্যালি এখানে কি হয় জানো? এখানে হচ্ছে আমাদের ২ অণু পানি লাগে। যদি জিনিসটাকে আমরা একটু সমতার দৃষ্টিতে দেখি, সমতা বা ব্যালেন্স করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে ২ অণু পানি লাগবে। তাহলে এইখান থেকে দেখো তাহলে আমরা ২ টা পানি থেকে ২ টা H আর ২ টা OH পেয়ে যাচ্ছি, তাই তো? এইখান থেকে একটু খেয়াল করলে দেখবা যে এই ২ টা H, একটা H চলে যায় এই কার্বনে আর আরেকটা H চলে যায় এই কার্বনে। তারপর যে আমাদের ক্যালসিয়ামটা আছে, আমাদের ক্যালসিয়ামের সাথে ২ টা H চলে যায়। তাহলে এইভাবে খুব সুন্দর একটার সাথে আরেকটা যুক্ত হয়ে ইজিলি ইথাইন বের হয়ে যাচ্ছে। এখানে ২ টা কার্বন দেখো এই বন্ধনটা ভেঙে যাবে। এইটা আর এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এখানে ২ টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই যে ৩ কার্বন মাঝখানে ত্রিবন্ধন তো আছেই কার্বনের মাঝখানে। ২ টা হাইড্রোজেন গিয়ে এটা আমাদের উৎপন্ন করলো ইথাইন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইথাইন। তাই তো? ইথাইনকে সংক্ষেপে কিভাবে লেখা যায় দেখো? C2H2 এভাবে লেখা যায়। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক C2H2 ইথাইন। ঠিক আছে? পারবা আশা করি। তারপরে হচ্ছে দেখো নেক্সট অংশে যদি যাই, সমগোত্রীয় শ্রেণীর পরস্পর দুটি সদস্যের মধ্যে পার্থক্য থাকে কি? এটা একদম খুব সিম্পল একটা কোয়েশ্চেন। তোমাদের এই যে ফর্মুলা সংজ্ঞা, সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞায় তোমরা জানো যে পরস্পর দুটি শ্রেণীর মধ্যে পার্থক্য থাকে হচ্ছে মূলত মিথিলিন মূলকের। এই কথাটাকে কি বলা হচ্ছে? মিথিলিন মূলক। তাহলে পার্থক্যটা কিসের বলো? পার্থক্যটা হচ্ছে মিথিলিন মূলক। ঠিক আছে? তাহলে মিথিলিন মূলকটা কে? মিথিলিন মূলকটা হচ্ছে এই যে এটা। ২ পাশে ২ টা বন্ধন খালি আর মাঝখানে CH2 এই মূলকটাকেই বলা হচ্ছে কি? মিথিলিন মূলক। ওকে? নেক্সটে যাই। প্রোপেনের অণুতে কতটি একক বন্ধন আছে? আসো আমরা প্রোপেনটা লিখি। প্রোপেন কি বলো তো ভাই আর আপুরা? প্রোপেন হচ্ছে ৩ কার্বন বিশিষ্ট একটা আ অ্যালকেন। সো আমরা যদি দেখি প্রোপেন তাহলে এখান থেকে আসতেছে কি দেখো তো? এই যে ৩ কার্বন বিশিষ্ট দিয়ে দিলাম। আর প্রত্যেকটা কার্বনে আমরা জানি যে ৪ টা করে হাত খোলা থাকে। তাহলে এখানে একটা H, এটা একটা H, এটা একটা H, এখানে আরো ২ টা H থাকলো মাঝখানে আর এখানে ৩ টা H চলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোপেন। সো আসো আমরা কতগুলো বন্ধন আছে সেটা হিসাব করি। দেখো এই যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা একক বন্ধন পেলাম। এখান থেকে পাবো আরো কয়টা? ১, ২, ৩, ৪, ৫ এবং হচ্ছে ৬। ৬ টা হাইড্রোজেন ৬ টা পাবো। তাহলে ৪ আর ৬ কত? ১০। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ১০ টা একক বন্ধন। এটা আমি তোমাদেরকে একটু আস্তে ধীরে দেখায় দিলাম। এটা চোখের পলকেই গুনে ফেলা যায়। তো তোমরা জাস্ট মাথায় ব্রেইনে ইমাজিন করবা যে প্রোপেনটা কি? ইমাজিন করে ইজিলি বলে ফেলতে পারবা। খুব সহজ। তাছাড়া এছাড়া আর কিভাবে চট করে বলে ফেলা যায়? এটাকে ওইভাবে নিয়মের মধ্যে বেঁধে ফেলা যায় না। বাট তোমরা মনে রাখার জন্য ইজিলি চিন্তা করতে পারবা যে ৩ টা কার্বন যেহেতু আছে তার মানে হচ্ছে প্রত্যেকটা কার্বনে তো ৪ টা ৪ টা হাত থাকেই। আর মাঝখানে যেই কার্বনগুলা থাকে তার আসলে ২ টা করে হাত হিসাব করতে হয়। মানে ২ পাশে সবগুলা কার্বনের জন্য খালি আর মাঝখানে যে কার্বনটা দেখো, এই কার্বনেও কিন্তু দেখো তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। এটা মনে শর্ট টেকনিক হিসাবে আমি বলে দিচ্ছি। এই পাশের ২ টা কার্বন এদের তো হচ্ছে ৪ টা ৪ টা করে হাত থাকবেই। যে ১ টা ২ টা ৩ টা ৪ টা হাত থাকবেই। শুধু মাঝখানের যেটা সেটার জন্য এক্সট্রা আরো ২ টা হাত থাকে। তার মানে তোমার এখানে ২ কর্নারের ২ টা কার্বনের ৪ টা সবসময় এটা মনে রাখতে পারো। ২ কার্বনের ২ টা কার্বনের জন্য ৪ টা করে আর মাঝখানেরগুলার ২ টা করে। সো এইভাবে আসলে দেখো আমাদের প্রোপেনে এখানে হচ্ছে গিয়ে ১০ টা বন্ধন চলে আসছে। নেক্সট এ যাই।
বলা হলো যে ইথাইনের 20% ইথাইনের সাথে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে মার্কিউরিক সালফেট, দ্রবণের সাথে বিক্রিয়া করে নিচের কোনটি উৎপন্ন হয়? আসো ইথাইনটা কি সেটা আমরা দেখি। ইথাইনটা আসলে কি? ইথাইনটা হচ্ছে আমাদের এই যে CH, এইমাত্রই আমরা দেখলাম ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ইথাইন আমরা জানি। সো এইটার সাথে আমরা হচ্ছে গিয়ে যদি বিক্রিয়া দেই কিসের বলতো? এখানে এই দ্রবণ বলছে, অর্থাৎ জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে হচ্ছে পানি। এটা মাথায় রাখবা। সো পানি থাকার অর্থ কি? পানি থাকার অর্থ হচ্ছে যে তোমার পানি একটু, হ্যাঁ। সো তোমার হচ্ছে গিয়ে পানি থাকার অর্থটা কি বলতো? পানি থাকার অর্থটা হচ্ছে যে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে হচ্ছে পানি থাকবে, রাইট? তাহলে এখানে আমরা পানিটা দিয়ে দিব। তাহলে আর আমাদের যে হচ্ছে কি ব্যবহার করা লাগবে? 20% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা লাগবে। 2% হচ্ছে গিয়ে মার্কিউরিক সালফেট ব্যবহার করা লাগবে। এই তো। আর এখানে হচ্ছে টেম্পারেচার লাগে কোথাও 65 বলে তোমাদের বইতে, 80 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, কোনো সমস্যা নেই, একই জিনিস। তাহলে এটা যদি আমরা করি এখান থেকে খুব ইজিলি ইথানল উৎপন্ন হয়ে যায়, CH3CHO, ইথানল। সো আমাদের যে কারেক্ট অ্যান্সার, আচ্ছা বাই দ্য ওয়ে এইখানে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সারটা নাই, তো তোমাদের যে এক্সাম ওইখানে ওটা ঠিকঠাক করা আছে, কোনো সমস্যা নেই। ওখানে তোমাদের এক্সামে মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে 3 নাম্বার যে অপশনটা এটা হচ্ছে ইথানল ছিল। সো আমাদের কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে ইথানল। ইথানল, ঠিক আছে? কারণ এটা হচ্ছে কি, এটা আমাদের ইথানল। ওকে, সো এই হলো গিয়ে আমাদের এই কোশ্চেনের সলভ। নেক্সটে যাই আসো। নেক্সট হচ্ছে মেথিলেটেড স্পিরিট কোনটাকে বলা হয়? দেখো, মেথিলেটেড স্পিরিটটা হচ্ছে গিয়ে মানে রেকটিফাইড স্পিরিটের একটা মডিফাইড ভার্সন ছিল। রেকটিফাইড স্পিরিটটাকে যেন রেকটিফাইড স্পিরিট দিয়ে কোনো অসাধু ব্যবসার কোনো কিছু না করা যায়, সেজন্যই কিছুটা মিথানল যুক্ত করে এই মেথিলেটেড স্পিরিটটা প্রস্তুত করা হয়, যেটা আর কোনোভাবেই ভোজন উপযোগী থাকে না। এটা দিয়ে মদ কিংবা অন্যান্য যেসব অসাধু ব্যবসার উপায় আছে সেগুলোর পথ বন্ধ করে দেওয়ার জন্যই রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল যুক্ত করা হয়। সো এই কথাটা দিয়ে একটু মনে রাখবা যে রেকটিফাইড মেথিলেটেড স্পিরিট কেন করা হয়েছে? রেকটিফাইডটার সাথে একটু মিথানল দিয়ে দিছে। মিথানল হচ্ছে খুবই বিষাক্ত। এটাও মনে রাখবা। আমাদের নেক্সট একটু পরের কোশ্চেনও দেখবা তোমাদের আছে যে নিচের কোনটি বিষাক্ত, ওটা দেখবা যে অ্যান্সারটা কি হবে? মিথানল। তো মনে রাখবা যে মিথানল হচ্ছে বিষাক্ত। তো রেকটিফাইড স্পিরিটের সাথে বিষাক্ত মিথানল মিশ্রিত করেই মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয়। তাহলে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ঘ, মিথানল যুক্ত রেকটিফাইড স্পিরিট। এটাকেই বলা হচ্ছে কি? মেথিলেটেড স্পিরিট। নেক্সট, অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি কি? অ্যালকিন কি দহন বিক্রিয়া দেয়? অবশ্যই দেয়। কারণ অ্যালকিন হচ্ছে একটা হাইড্রোকার্বন। সংযোজন বিক্রিয়া দেয়? হ্যাঁ দিবে। অবশ্যই নয়, কেন নয়? তাহলে দহন কেন দিচ্ছে? কারণ সে হচ্ছে একটা হাইড্রোকার্বন। এইজন্য সে দহন বিক্রিয়াটা দিচ্ছে। তারপরে হচ্ছে সংযোজন বিক্রিয়া কিভাবে দিচ্ছে? কারণ তার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এই পাই বন্ধনের কাছে এসে অন্য কোনো একটা মূলক যুক্ত হতে পারে। আর পলিমারকরণ বিক্রিয়া, হ্যাঁ এটাও অবশ্যই দেয়। এখানেও অবশ্যই সে পলিমারকরণ বিক্রিয়া দেয়। কেন? কারণ কারণ হচ্ছে গিয়ে তাদের মধ্যে দ্বিবন্ধন আছে, সেজন্য সে পলিমারকরণ বিক্রিয়াটা দেয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ১, ২ এবং হচ্ছে ৩। ৩ টাই এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে দেখো কি বলা হয়েছে? CCl4 এই যৌগটি, কার্বন টেট্রাক্লোরাইড, এই যৌগটি পানিতে কি দ্রবণীয়? অ্যান্সার হচ্ছে না। পানিতে দ্রবণীয় নয়। কেন? কারণ হচ্ছে CCl4 এটা হচ্ছে একটা অপোলার যৌগ। এটা একটা অপোলার যৌগ। ওকে? পানি, পানি হচ্ছে একটা পোলার যৌগ। পানি, এটা একটা পোলার যৌগ। সো এই ব্যাপারটা তোমরা জানো যে অপোলার যৌগ পোলার যৌগে দ্রবীভূত হয় না। অপোলার যৌগ পোলার যৌগে দ্রবীভূত হয় না। তার মানে যেহেতু CCl4 একটা অপোলার যৌগ, তাই সে পানিতে, অর্থাৎ পানি যেহেতু একটা পোলার যৌগ, এটাতে দ্রবীভূত হবে না। সো দ্রবণীয় নয়, এই কথাটা আসলে সঠিক। তাহলে এখন পরবর্তী অংশ হচ্ছে ইথেন ও Cl2 এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। হ্যাঁ, হ্যাঁ, না। ইথেন ও Cl2 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? না। ইথেন ও Cl2 এর বিক্রিয়া তো উৎপন্ন হবে না। অবশ্যই না। এটার অ্যান্সার হবে হচ্ছে মিথেন। ঠিক আছে? এইখানে একটা জিনিস ভুল উঠে আসছে। সেটা হচ্ছে যে এইটা হবে মিথেন। এটা আমি কেটে দেই। ওকে।
সো এটা হবে কি মিথেন। মিথেন ও Cl2 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন। আর সমযোজী বন্ধনে আবদ্ধ কিনা এই ব্যাপারটা জিজ্ঞেস করা হয়েছে। সমযোজী বন্ধনে হ্যাঁ, অবশ্যই সমযোজী বন্ধনে আবদ্ধ CCl4। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 আর 3। সো আমাদের অ্যান্সারটা চলে আসবে 2 এবং 3। তোমাদের যে কোশ্চেন সেখানে এটা কারেকশন করা আছে, এটা টেনশনের কিছু নাই। কোশ্চেনটা আমি চেকআপ দিয়ে কারেক্ট করে দিছি সবগুলা। ওকে, 20 নাম্বার হচ্ছে দধিতে কোন অ্যাসিড থাকে? এটা তোমরা জানো যে দধিতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড এটা দইতে থাকে। অ্যাসিটিক অ্যাসিড এটা ভিনেগার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে আর তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? দেখো আমাদের কাছে থাকবে হচ্ছে প্রোপিন CH3 CH2। এই কোশ্চেনটা বেশ কয়েকটা জায়গায় আসছে, যেমন ময়মনসিংহ বট 24 সালে, কুমিল্লা বট 21 সালে এই কোশ্চেনটা করা হয়েছে। এটা একটু আউট অফ দ্য কনটেক্সট কোশ্চেনটা, বাট এটা দেখলেই বুঝতে পারবা একদম ইজি, মানে এখানে দুশ্চিন্তার কিছু নাই। এইখানে দেখো এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এইটাতে আমরা হাইড্রোজেন ব্রোমাইড যদি দিয়ে দিই, হাইড্রোজেন ব্রোমাইডটা হচ্ছে সংযুক্ত হবে, ঠিক আছে, সংযুক্ত হবে। দেখো তুমি যদি হাইড্রোজেন ব্রোমাইডকে সংযুক্ত করো এবং এখানে যদি তুমি কোনো ধরনের কি না দাও বলো তো, এইখানে আহ, এইটা একটু সরিয়ে দিই, আমার একটু জায়গা লাগবে। আসো তো আমরা এবার মেন কথায় আসি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইখানে দেখো দ্বিবন্ধনটাকে ভেঙে দিয়ে HBr সংযুক্ত হবে। কার্বনের এইখানে দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটাকে যদি আমরা ভেঙে দেই, ভেঙে দিয়ে একটু খেয়াল করলেই দেখবা যে হাইড্রোজেন ব্রোমাইডের একটা হাইড্রোজেন এখানে সংযুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এখানে সংযুক্ত হওয়ার কথা। আর একটা হাইড্রোজেন না, দ্যাট মিনস হচ্ছে একটা ব্রোমিন এখানে সংযুক্ত হবে। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটে? যখন হচ্ছে আমরা এটার সাথে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডটা আসলে কি? হাইড্রোজেন পারঅক্সাইডটা তোমরা জানো এটা হচ্ছে H2O2। এই H2O2 এইটাকে যখন আমরা দিব, দিলে কি হবে জানো? দিলে হচ্ছে এই হাইড্রোজেনটা এইখানে একটু দেখো, আমি দেখায় দিচ্ছি। এই জায়গাটায় আমাদের এই হাইড্রোজেনটা যাবে কোথায়? যেখানে কম হাইড্রোজেন আছে। আর যে জায়গাটায় হাইড্রোজেনটা কম না, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যাটা বেশি আছে, সেখানে ব্রোমিন যাবে। কথাটা একটু ভালো করে খেয়াল করে দেখো আমি কি বলতে চাচ্ছি। তোমার এইটা তো এমনও হইতে পারতো যে হাইড্রোজেনটা এখানে গেল আর ব্রোমিনটা এখানে গেল। দেখো যদি এমন হইতো যে হাইড্রোজেনটা ওইখানে গেল এবং ব্রোমিনটা এইখানে আসলো, তাহলে আমরা যৌগ পেতাম কি? যৌগ পেতাম CH3 CHBr আর CH3। কেন? কারণ এই হাইড্রোজেনটা এখানে যাওয়ার কারণে তিনটা হাইড্রোজেন হয়ে গেছে, আর ব্রোমিন এখানে যাওয়ার কারণে ব্রোমিন চলে আসছে। বাট এইটা হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে এই ঘটনাটা হয় না। হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যেখানে কম হাইড্রোজেন সেখানেই হাইড্রোজেন যায়। অর্থাৎ যেটা আমি এই মাত্র দেখাইলাম, দেখো তো কি দেখাইলাম আমি? আমি দেখাইলাম যে এই হাইড্রোজেনটা এটা চলে গেল কোথায়? যেই কার্বনে কম হাইড্রোজেন আছে, আর এই ব্রোমিনটা চলে আসছে এই যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে। তাহলে আমাদের যৌগটা কি চলে আসতেছে অ্যান্সারে? দেখো CH3, আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি, হলুদ। যৌগটা চলে আসবে হচ্ছে আমাদের CH3, তারপরে যে CH2, এই যে এই H এর সাথে একটা হাইড্রোজেন চলে গেল CH2, আর এই CH2 এর সাথে ব্রোমিন চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে CH2Br। ওকে, CH2Br। এই তো, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা কোথায় চলে আসছে? এই যে দেখো CH3 CH2Br, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। পারা যাবে একদম ঠান্ডা মাথায়, জিনিসটা মনে রাখবে। তোমরা এটা যারা যারা পারছো আগে থেকেই বেস্ট অফ, ভেরি গুড, খুবই ভালো এই বিষয়টা। তাহলে সামনে আসো যাই। বলা হলো কি ফরমালিন কোনটি? ফরমালিন হচ্ছে যে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। তাহলে ফরমালিন কি? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণ বলো তো? 40% জলীয় দ্রবণ। 40% জলীয় দ্রবণ, এটাকেই আমরা বলছি হচ্ছে ফরমালিন। ওকে, তো ফর্মালডিহাইডটা কি ছিল? ফর্মালডিহাইডটা হচ্ছে HCHO, এই যে ফর্মালডিহাইড HCHO, সো এইটাকে আমরা বলছি ফর্মালডিহাইড HCH। ঠিক আছে?
ওকে? এইবার হচ্ছে যাই নেক্সট অংশে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি বিষাক্ত? দেখো আমি একদম শুরুতেই মোস্ট প্রবাবলি 16 কি 15 এই কোয়েশ্চেনে বলেছিলাম যে কোনটা বিষাক্ত এটা মনে রাখবা যে মিথানল। মিথানলটা সবসময় কি হয়? বিষাক্ত হয়। তাহলে এই যে হচ্ছে আমাদের মিথানল এটা হচ্ছে বিষাক্ত। ঠিক আছে? ওকে? নেক্সট। ইথাইল ক্লোরাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? এটা তোমরা সবাই জানো যেখানে ইথিন উৎপন্ন হয়। আমরা ওই অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে আমরা শুরুতে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দেখেছিলাম। তাই না? তোমাদের কি মনে আছে? দেখো আমি একটু রিক্যাপ করে দেই এই জায়গাটায়। আ কোয়েশ্চেনটা হচ্ছে ছিল এই যে এইটা। দেখো এই যে এটা। ইথাইল ক্লোরাইড থেকে ইথানল। তুমি যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করো তাহলে ইথানল উৎপন্ন হয়। কিন্তু ইথিন, ইথিন উৎপন্ন হয় কখন? যখন তুমি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করবে। সো আমরা যদি ওই জায়গাটা চলে যাই, দেখো আমাদেরকে বলা হয়েছে কি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করি। তাহলে এই যে আমাদের ইথাইল ক্লোরাইড CH3 CH2 এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে Cl ইথাইল ক্লোরাইড এইটা প্লাস হচ্ছে এটার সাথে দিব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। অ্যালকোহলীয়টাকে এইভাবে ব্র্যাকেটে ALC দিয়ে লেখা যায়। অ্যালকোহলীয়। এইটা যদি আমরা দেই তাহলে তোমরা জানো যেখান থেকে ইথিন উৎপন্ন হয়। ইথিন কিভাবে? এই যে এইখান থেকে একটা H বের হয়ে যায়। এই যে একটা Cl বের হয়ে যায় আর এখান থেকে একটা H বের হয়ে যায়। তাহলে পড়ে থাকে CH2 CH2 তাহলে CH2 CH2 পড়ে থাকে আমরা লিখে দিচ্ছি CH2 ডাবল বন্ড CH2 এটা পড়ে থাকে। তাহলে এখানে এই যে H আর এই Cl এরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ আমরা আমাদের প্রধান যৌগ ইথিন পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান যৌগ ইথিন। তাহলে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে ইথিন। ওকে? সো ভেরি সহজ। যদি হচ্ছে দেখো যে অ্যালকোহলীয় থাকে তাহলে ইথিন। আর যদি এখানে জলীয় থাকে তাহলে হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে? অ্যালকোহলীয় থাকলে অ্যালকিন চলে আসে। আর জলীয় থাকলে অ্যালকোহল চলে আসে। একদম জাস্ট সিম্পল একটা ডিফারেন্স। সিম্পল, ভেরি সিম্পল একটা ডিফারেন্স। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে কোনটির ফার্মেন্টেশনে ইথানল পাওয়া যায়? এটা অবশ্যই একটা স্টার্চ জাতীয় যৌগ হইতে হবে, স্টার্চ জাতীয় পদার্থ হইতে হবে। গুড়, দুধ কিংবা চিনি এর কোনোটাতেই স্টার্চ নাই। আছে হচ্ছে চালে, ধানের চাল। অর্থাৎ আমরা ভাত দিয়ে ফার্মেন্টেশন করলে আমরা অ্যালকোহল পাবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। সো এখান থেকে তোমরা এই এক্সামের যে ধরনের ডাউট গুলা ছিল আশা করি তোমাদের এই ডাউট গুলো সলভ হয়েছে। ধন্যবাদ।